আমরা তত্ত্বাবধায়ক ছাড়াও এই রায়ে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যেমন আমাদের দ্বাদশ সংশোধনীতে সংবিধান পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় পরিবর্তনের জন্য গণভোট ছিল, সেটা ফিরে এসছে। আর একটা জিনিস, মানে পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো অনুচ্ছেদে পরিবর্তন করা হয়েছে, অনেক কিছু যোগ করা হয়েছে। সবচেয়ে হাস্যকর ফালতু বাজে জিনিসের মধ্যে ছিল 7 ক এবং 7 খ। 7 ক হচ্ছে মানে সংবিধান যদি কেউ বলপূর্বক পরিবর্তন এটা সেটা করে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তার চাইতেও হাস্যকর হচ্ছে 7 খ, যেখানে বলা হচ্ছে সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবে পরিবর্তনীয় না। মানে এই একটা যুক্তি আসলে এত, মানে এটা দেখার পর কারো মনে হবে যে এই দেশের লোকজন কি আদৌ সংবিধান কি জিনিস সেটা জানে। বুঝতে পেরেছি। আপনি ভবিষ্যৎ পার্লামেন্ট, ধরুন আজকে থেকে বাংলাদেশ 500 বছর পর মৌলিক অধিকারের যে জায়গাগুলো আছে এগুলো চেঞ্জ, 500 বছর পর আমাদের প্রিয়াম্বল, মুক্তিযুদ্ধের পর 300 বছরের মাথায় আমরা একটা বিরাট যুদ্ধ করে বিরাট জিতে গেলাম। আমরা প্রিয়াম্বলে 71 বাদ দেবো না, কিন্তু কিছু যোগ করতে পারি, কিন্তু আপনি এটা করতে পারবেন না। মানে এই ধরনের উদ্ভট ব্যাপার ছিল, এগুলো বাতিল হয়েছে। এবং অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পথ উন্মুক্ত হয়েছে, আমরা এভাবে বলবো। তবে এটা নিয়ে একটু ডিবেট আছে রায়ে। আমি রায়টা, প্রাথমিক রায়টাও পড়িনি, কিন্তু আমি কিছুক্ষণ আগেই একটা শোতে থাকা ওইখানকার একজন আইনজীবী আমাকে জানালেন, যেটা উনি ওখানে ছিলেন, আমি তার রেফারেন্স দিয়ে বলছি, যে উনি বলেছেন আদালত রেস্টোর্ড শব্দটা বলেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট রেস্টোর্ড, তার মানে এটা ফিরে আসার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে দুটো ইস্যু আর একটু যোগ করে রাখা ভালো। পঞ্চদশ সংশোধনীতে 58 অনুচ্ছেদে আগে যেখানে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল সেটা পাল্টে প্রধানমন্ত্রী আনা হয়েছিল, এই সরকার থেকে যাবে সেভাবে। এবং তারা যোগ করেছিলেন কিভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 মাস আগে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 মাস পরে, সেই নানান কথাবার্তা লেখা ছিল। কিন্তু ত্রয়োদশ সংশোধনী যে বাতিল হলো, সেই যে রায়, ওই রায়টারও কিন্তু একটা রিভিউ পিটিশন করা আছে, ওটার হিয়ারিং হচ্ছে জানুয়ারির নাগাদ, এটা শেষ হতে পারে। সো দুটো একত্র করলে আমরা বলবো, মানে এখন এটা হয়েছে নাকি হয় নাই তার চাইতে জরুরি কথা এটা যদি নাও হয়ে থাকে, কারণ এটা নিয়ে একটা ডিবেট আছে যে আমাদের উচ্চ আদালত যদি কোনো সংবিধান সংশোধনীকে বাতিল করে, উচ্চ আদালতের রায় প্রিভিয়াস পরিস্থিতি ফিরে আসবে কিনা, এরকম একটা ডিবেট আছে। ডিবেট আছে কারণ হলো ষোড়শ সংশোধনীর পর যখন আমাদের উচ্চ আদালত বলেছিলেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে এসছে, সেটা নিয়ে কেউ কেউ জেনারেল ক্লজেস অ্যাক্ট দেখিয়ে বলার চেষ্টা করেছেন যে না, এটা আবার নতুন করে যুক্ত করতে হবে। আরেকটা কথা একটু যোগ করে রাখা ভালো, এটা ফিরে এসে থাকলেও কেউ কেউ এখন বলবেন ত্রয়োদশ সংশোধনীতে যেটা ছিল সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। সো কেউ কেউ বলার চেষ্টা করবেন, এই কুতর্কটা আগে আমরা শেষ করে দিয়ে রাখি, সেটা হচ্ছে তাহলে কি ওবায়দুল হাসান যিনি ছাত্রলীগের কাছ থেকে ফুল টুল নিয়েছেন চলে আসবে? উত্তর হচ্ছে না, নো ওয়ে। কারণ এই যে সরকারটা আছে, এই সরকারটা আর্টিকেল 106 দিয়ে রেফারেন্স নেওয়া হয়েছে, এটা একটা বৈধ সরকার, সুতরাং এই সরকারটাই আগামী নির্বাচনে থাকবেন। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে মনে করি ত্রয়োদশ সংশোধনের যে প্রাথমিক রায় ছিল ওখানে একটা ভালো কথা ছিল। প্রাথমিক রায়ের ভালো কথাটা হচ্ছে দুটো টার্ম ত্রয়োদশ সংশোধনের অধীনে করা যাবে, এবং তারা সাজেস্ট করেছিলেন বিচার বিভাগকে এটা থেকে দূরে রাখার জন্য। আমরা ভবিষ্যতে যে তত্ত্বাবধায়ক সরকার করব, একটা ফর্মুলা আমাদের বের করতে হবে। আমি সাজেস্ট করব বিচার বিভাগকে এটা থেকে দূরে রাখা। একটা প্রসঙ্গ আমি একটু তুলতে চাই, যে আমরা সাম্প্রতিককালে বিভিন্ন সংস্কার আলোচনায় আমি আপনাকে কথা বলতে দেখেছি, আমরাও ছিলাম সেখানে কয়েক জায়গায়। এই যে কিছু ক্ল্যারিটির কথা, আজকে যেমন রায়টি ঘোষণার পরে অনেকে গণমাধ্যমে, ডিজিটাল মিডিয়াতে কথা বলছেন যে হ্যাঁ না ভোট হবে কিনা, ওবায়দুল হাসান ফিরে আসবে কিনা, এগুলো নিয়ে কি একটা ন্যাশনাল ডায়ালগ হতে পারে এখনই, যে মানুষের কথাগুলোকে কালেক্টিভলি কি চিন্তা করছে? প্রাথমিকভাবে যেটা দরকার আমার মনে হয় ক্লারিফিকেশন। আপাতত কিন্তু আমরা দেখছি যে এটা নিয়ে যথেষ্ট, এই যে আমরা এখন কথা বলে হয়তো এই চেষ্টাটাই করছি, কিন্তু এটা সরকারের দিক থেকে বা অ্যাটর্নি জেনারেলের দিক থেকে এইগুলোর আরো খুব স্পষ্ট করা, সহজবোধ্য ভাষায় মানুষের কাছে পৌঁছে দেয়া। কারণ এইটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিছু মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। ধরুন ভারত বাদ দিন, বাংলাদেশের মাটিতে কেউ কেউ এবং কিছু পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়াল বলেন নাই শেখ হাসিনা এখনো প্রাইম মিনিস্টার, বাংলাদেশে বলতে শুনেছি। ফলে যেটা হলো, কেউ বুঝে বা কারো কোনো উদ্দেশ্য আছে করে ইভেন এটা এখন ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়াতে এই কথা বলা হচ্ছে। শেখ হাসিনা এখন পোস্টারে প্রধানমন্ত্রী লিখছেন, উনি জনসভায় ভাষণ দেবেন। তো এটা আমাদের দেশের মানুষ দিয়ে প্রথম শুরু হয়েছিল। তো
এই জায়গাগুলো ক্লিয়ার করে রাখা দরকার। এবং আমি দেখেছি এই আলাপগুলোতে কেউ কেউ কানেক্টেড হচ্ছেন, সেটাই। যেমন আর পদত্যাগ পত্র থাকুক না থাকুক, পালিয়ে যাওয়া একটা মানুষ এবং এর পরবর্তীতে আমাদের এই কনস্টিটিউশনের প্রভিশনের মধ্যে কিভাবে আমরা একটা বৈধ সরকার পেয়েছি এটার পর এই প্রশ্ন আসে না। সো এই যোগাযোগগুলো যত বেশি হয় সেটা ভালো হবে। এই জায়গাতে কারণ আপনার কাছে একটু ফিরে আসি, বিশেষ করে আপনি নিজে লক্ষ্য করেছেন যে সাধারণ মানুষজন ইন্টারপ্রিটেশন দুটো, যে তারা এইসব বিষয়গুলি নিয়ে আগে কথা বলতো না, এখন বেশি জানতে চায়, ভাবছে। এটি অনেকে মনে করছেন যে তারা নেশন বিল্ডিং এ নিজেদেরকে সম্পৃক্ত করতে চায়। আপনার কিভাবে দেখেন? সেটা তো অবশ্যই। তার উপর যেটা যোগ করতে হয়, আমরা কিন্তু প্রশ্ন করতে শিখে গেছি। শুধু আপনি উপস্থাপনা করেন, আপনি শুধু প্রশ্ন করে না আমাদেরকে জড়িত করেন, ওই রকম না। সেটাই। রাস্তাঘাটেও কিন্তু যে কেউ যে কাউকে প্রচুর প্রশ্ন করে এবং অধিকাংশ প্রশ্নের জবাবে থাকে নিষ্পত্তিহীন। যে তত্ত্বাবধায়ক আসবে, তাহলে কি ডক্টর ইউনূস সরকারে কি তত্ত্বাবধায়ক থাকবে? উনি থাকবেন না কিনা? থাকলে কি অন্য কিভাবে জাতীয় আসবে? সরকার হবে কিনা? জাতীয় সরকার হবে কিনা? হলে সেটা নির্বাচনের আগে হবে নাকি পরে হবে? অর্থাৎ প্রশ্নের কিন্তু শেষ নেই। সেটাই। কিন্তু এখানে বিষয়টা ছিল বোঝাপড়ার, হ্যাঁ, একদম বোঝাপড়ার বিষয় ছিল, আইন আদালতি বিষয় ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার সেটা কোনো আদালতের মাধ্যমে আসেনি, সেটা রাজপথের আন্দোলনের মাধ্যমে, আরো যদি বেশি করে বলি রক্তের বিনিময়ে এসেছে, অনেক সেটাই। প্রাণ ঝরেছে। আবার এই তত্ত্বাবধায়ক সরকারকে বিদায় করা হয়েছে কিন্তু আদালতের মাধ্যমে, এসেছে আন্দোলনের মাধ্যমে, সংসদের মাধ্যমে, বিদায় করা হয়েছে আদালতের মাধ্যমে। একটা প্রবণতা গত বছর কয়েক আমাদের এখানে খুব বেশি, যে যেই কোনো বিষয় আদালতের দিকে ঠেলে নেয়া। আগামী শনিবার প্রাইমারি স্কুল খোলা থাকবে কিনা ওটা নিয়েও আমরা কিন্তু রুল চেয়েছি আমরা চেয়েছি সেটাই। আদালতের কাছে। ওই রাস্তা এবং দিয়ে অতি গরমে স্কুলে ছেলেমেয়েরা যাবে কিনা? তাও করা হয়েছে। আবার দুঃখজনক ভাবে আদালতের দিক থেকেও বলা হয়নি যে এসব বিষয় আমাদের কাছে না আনার জন্য। দুই দিকেই কিন্তু আমরা এক ধরনের এটা তামাশার মতো দেখেছি। সেটাই। এখন যেহেতু আমরা একটা বোঝাপড়ার মধ্যে আছি, কিন্তু এখন যে সরকারটা, কেউ কেউ আমরা অনির্বাচিত বলতে গিয়ে অসাংবিধানিক বলে ফেলি, অর্থাৎ বলতে বলতে বেশি বলার যেটা একটা জের হয়। তা কিন্তু এই যে জাহিদ ভাই যেটা ক্ল্যারিটি দিলেন, বা আরো শুনেছি আমি, এটা যে আর্টিকেল 106 দিয়ে যে ইন্টারপ্রিটেশনটা, এটি সাধারণ মানুষের কাছে কি আরো সহজবোধ্য করা যায়? কি অবশ্যই করা যায়। মানে গণমাধ্যম কি করতে পারে আসলে? গণমাধ্যম যথেষ্ট করছে, গণমাধ্যম সাবলীল ভাষায় বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। ওকে। গণমাধ্যম তার দায়িত্ব যথারীতি গত আন্দোলনের সময়ও পালন করেছে, Right. ব্যত্যয় ঘটেছে, সেটার পরিণামও ভোগ করেছে, জি। সেটা গোপন রাখার বিষয় না। সেটাই। এখন আরো দায়িত্ব পড়েছে সাবলীল ভাবে মানুষকে বোঝানো। আবার জেনারেশন গ্যাপ কিন্তু হয়ে গেছে, আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু ছোটরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা যে বরং কম বুঝি, সেটাই। সেটা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে। এটি তো কিছু দায়ভার আমাদের, আমরা তো ওদের ন্যারেটিভ গুলো ঠিক মতো তুলে ধরিনি বলি ওরা আমাদেরকে অ্যাড্রেস করতে পারেনি, সেটাই বোঝার চেষ্টা করি, বোঝার Right, চেষ্টা করে। right. একটা সময় আন্দোলনের সময় একটু কথা এসে যায় এখানে, 71-এ যখন আন্দোলন হয় তখন মুক্তিযোদ্ধাদেরকে, ক্ষমতাসীনদেরকে বলা হতো এরা দুষ্কৃতিকারী, উর্দুতে বলা হতো শুয়োর কা বাচ্চা, একদম নিয়মিত বলা হতো সেটা আচ্ছা। শীর্ষ জায়গা থেকে। এরপরে আপনি দেখেন যখন আমাদের 90-ও যদি ধরেন বা এর আগে যদি 73-74 ধরেন, যারা ওই আমলের সরকারের প্রতিবাদ করেছে তাদের নাম ছিল বিশৃঙ্খলাকারী। 90 সালে ছিল টোকাই বলা হতো এদেরকে, তাচ্ছিল্য করে, যে টোকাইদের কথা শুনবো। এবার জুলাই আগস্টে এসে দেখেন এদেরকে নামাতে নামাতে শেষ পর্যন্ত এদের নাম এসেছে রাজাকারের নাতিপুতি। এগুলো কিন্তু গালি, কোনো সম্বোধন না। সেটাই। এক পর্যায়ে তাদেরকে বলা হলো নেশাগ্রস্ত। এদেরকে চিকিৎসা করার জন্য হারুন সাহেব নিয়েও গেলেন, কয়েকজনকে তুলে নিয়ে গেলেন, যে এদেরকে চিকিৎসা দেওয়া দরকার, এরা এডিক্টেড, অন্যদেরকেও এডিক্টেড করে। এটাই হচ্ছে যুগে যুগে হয়ে আসছে। তো আমরা তো এই জিনিসটা অ্যাড্রেস করতে এবার ভুল করেছি। সেটাই। তো এরকম অবস্থায় আস্তে আস্তে কিন্তু এখন যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছি আমরা, এখন যে জাতীয় ঐক্যের কথা বলি, সেটার কিন্তু একটা সোপান কিন্তু এবারে আমাদের ছোটরাই তৈরি করে দিয়েছে। আমরা যদি এবার আগস্ট বিপ্লব ধরি, বিপ্লব না বলে যদি অভ্যুত্থানও বলি, সময় যত যাচ্ছে আমাদের মধ্যে তর্ক বাড়ছে, প্রশ্ন বাড়ছে, যেটা কি অভ্যুত্থান হয়তো আমরা বুঝাইতে পারি না। বলা যায় তাহলে এটা কি বিপ্লব, বুঝাইতে পারি না, তাহলে বিপ্লবী সরকার কোথায়? অর্থাৎ প্রশ্নের কিন্তু শেষ হচ্ছে না। কিন্তু কিন্তু আজকে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আজকের এই ক্ল্যারিটি বা যতটুকু কিছু আসতে শুরু করেছে, আমরা এটি কবে নাগাদ মানুষের কাছে ক্লিয়ার হবে? এখন সামনে চলমান আছে অন্য সংস্কার, আগে ক্লিয়ার হচ্ছে যে রাজনৈতিক সরকারের অধীনে আর নির্বাচন হচ্ছে না। এটা হচ্ছে সোজা বাংলা তর্জমা, এতটুকুই। Right. অনেক কিছু বুঝালে সে বুঝে নিতে পারবে বুঝবে না। না। হ্যাঁ।
আর জেনারেশনাল গ্যাপ যেটা হয়ে গেছে, আমি তো বললাম কমিউনিকেশন গ্যাপও হয়েছে। কমিউনিকেশন গ্যাপ হলে যেটা হয়, স্কুলে যাতায়াত নাই ছাত্রের, টিচারও ঠিকভাবে আসেন না, হঠাৎ করে একদিন শিক্ষক চলে আসলেন, এসে বললেন তুমি কি পড়ো, সে বলবে আমি এই বই পড়ি, সে বলে যে আমি হাফ প্যান্ট পড়ি, সেটাই, বলে যে মানে কি পড়ো এটা জানতে চাই না, ভিন্ন কিসে পড়ো? সেটা বলে আমরা যে একটা কোমর বরাবর পড়ি। কৌতুকের- তার সাথে কমিউনিকেশন নাই তো আপনার, পড়াশোনা দেখার আমি একটা বিরতিতে নাই। যাব, কারণ ভাই থ্যাংক ইউ। তার আগে যেহেতু একটু প্রসঙ্গ, সেটি হচ্ছে যে আমরা অন্য আলোচনায় অন্য সময় কথা বলেছি যে চলমান যেই কমিশনগুলো, যেগুলির একটির সাথে আপনিও জড়িত, এখন আজকে যেই রায়টি এলো, এটির কোনো প্রভাব সেই কমিশনের কাজে পড়বে কি? একেবারেই না। যেমন ধরুন, এটা সংবিধান পরিবর্তনের ব্যাপার, কিন্তু আমরা এটুকু আজকে বলে দিতে পারি, কমিশনের এইটুকু ফাঁস করে দেয় কোনো সমস্যা নেই। না প্লিজ। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যখন প্রাথমিকভাবে বসেছি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের মানে আমরা আইনের পরিবর্তন, ব্যবস্থাপনার পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন সব করতে চাই, এবং আমরা ডিসাইড করেছি নির্বাচনকে সুষ্ঠু করতে হলে সংবিধানেরও কিছু পরিবর্তন ম্যান্ডেট। জি, তখন তো এই রায়টা আমাদের সামনে ছিল না, সুতরাং আমাদের খুব জরুরি একটা সাজেশন ছিল। আমরা এটা নিয়ে সংবিধান সংস্কার কমিশনের সাথেও বৈঠক করেছি। শুধু এই জায়গায় না, সংবিধান নিয়ে আমাদের আরো কিছু অপিনিয়ন আছে, সেগুলো আমরা তাদেরকে রিপোর্ট দিয়েছি। কিন্তু এর মধ্যে খুবই জরুরি 1 নম্বর পয়েন্ট হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। মানে আপনার যদি তত্ত্বাবধায়ক সরকার না থাকে, আপনি আর যাবতীয় সবকিছু এটি রায় আসার আগেই আপনাদের হ্যাঁ, আলোচনা। আমরা আলোচনা এটা আমরা নির্ধারণ করেছি। Okay. যদি কথার কথাই রায় না আসতো, এই মামলাটা যদি না হতো, আমরা বলতাম যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত করা ছাড়া আচ্ছা। আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। সো এই প্রভাব তো পড়েছে, এবং সংবিধান সংস্কার কমিশনও একেবারে গোড়াতেই এই সিদ্ধান্ত তাদের জায়গা থেকে নিয়েছে। কারণ যেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি এটা প্রায় বলছি। যেমন ধরুন, এই নির্বাচন তো এই সরকারের অধীনে হবে, পরের নির্বাচন আমরা ধরে নিলাম কাগজে কলমে বিএনপি পাওয়ারে আসলো, পরের নির্বাচনটা হচ্ছে ধরে নিলাম টেকনিক্যালি আওয়ামী লীগও পার্টিসিপেট করলো, হ্যাঁ। তো আওয়ামী লীগ কি বিএনপির আন্ডারে ইলেকশন করতে চাইবে না তত্ত্বাবধায়কের অধীনে? Right. কোনো ধরনের সুযোগ সম্ভাবনা নেই একেবারে। সুতরাং সেই তত্ত্বাবধায়ক চাইবে যে তত্ত্বাবধায়ক বাতিল করেছে। সুতরাং বাংলাদেশে একটা আনবিলিভেবল কনসেনসাস এই মুহূর্তে বিরাজ করছে যে তত্ত্বাবধায়ক লাগবে। বিএনপি তো চাইছে, বিএনপি ইভেন ক্ষমতায় আসলে এটা করবে, তারা কিন্তু হ্যাঁ। তাদের এই ধারাতে ক্রমাগত এটা বলে, হ্যাঁ, একদম ক্রমাগত আমি ক্রমাগত এই কথাটি আমি আসতে চাইছিলাম যে বিএনপির, যদিও বিএনপির কেউ নেই, তারপর যেহেতু তার 31 দফাটি পাবলিক এখন, জি, public। সেখানেও তারা এক্সপ্লিসিট করে এটা বলছে, বলে। প্লাস ক্ষমতায় তারা এলেও জাতীয় সরকারের কথাও বলছে। এই চেঞ্জেস গুলোকে আপনি কিভাবে দেখেন? অন্য দলগুলোকে সেগুলো রিসিভ করছে বা করবে? আমার কাছে মনে হয় একটা কথা মনে রাখতে হবে, ইনফ্যাক্ট বিএনপির 31 দফা 24-এর এই অভ্যুত্থানের আগেই হয়েছে। তার মানে আমরা অভ্যুত্থানের আগে তার এক ধরনের পরিবর্তনের কথা বলছি, আর 24 যে বার্তা দিল সেটা পরিবর্তন আরো বাড়াতে হবে।